সায়েন্স সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 2025 সালে অর্থাৎ এবছরে যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তাই নিয়ে একটা খবর নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ পেয়েছে আনন্দবাজার.com-এ, যেখানে বলা হচ্ছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা কি, নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন, জেনে নিয়ে আনন্দবাজার.com পড়ে। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির উপরে। তো এই নথিগুলো কি কি আমরা দেখব। তো আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে ভালো করে দেখবেন। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। বিজেপি বলছে ছাপাই হচ্ছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র, বাংলা শাসক দল তৃণমূল তাদের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিষয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর, যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টা নথির ওপর। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। এসআইআর এসআইআর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা। এটা কি? নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী 1 আগস্ট। কি কি নথি থাকা প্রয়োজন? তো দেখুন, বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকেরা। কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলো হলো: আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র। 2 নম্বর হচ্ছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি, রাজ্য ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য। জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট। 5 নম্বর, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ আছে। সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র। 7 নম্বর, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। 8 নম্বর, জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি তালিকায় নাম। বনাঞ্চলে অধিকারের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। এবং 11 নম্বর বলছে প্রদত্ত জমি বা বাড়ির নথি, যেমন দলিল, পর্চা ইত্যাদি। তো ফ্রেন্ডস, আরও একবার এই 11টা নথি আলোচনা করব। দেখুন নথিগুলো কি কি। আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, অর্থাৎ আপনি যদি কেন্দ্র সরকারের অথবা রাজ্য সরকারের কর্মচারী হন, অথবা যদি পেনশনার হন অথবা অবসরপ্রাপ্ত হলে আপনার সেই পরিচয়পত্র। 2 নম্বর হচ্ছে আপনার নামে 1987 সালে 1 জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য। 3 নম্বর বলছে জন্মের শংসাপত্র। 4 নম্বর বলছে বৈধ পাসপোর্ট। 5 নম্বর বলছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেমন আপনার অ্যাডমিট কার্ড যেখানে জন্মের সাল এবং তারিখে উল্লেখ আছে। 6 নম্বর বলছে এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র। 7 নম্বর বলছে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে, অর্থাৎ যারা এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে, অর্থাৎ ওবিসি হলে তার শংসাপত্র। 8 নম্বর বলছে জাতীয় নাগরিকপঞ্জি, তাই এনআরসি তালিকায় নাম।
নম্বর বলছে বনাঞ্চলে অধিকার শংসাপত্র, অর্থাৎ যারা বনাঞ্চলে আদিবাসী আছে তাদের ক্ষেত্রে যে শংসাপত্র বা বনাঞ্চলে বসবাসকারী তাদের শংসাপত্র। 10 নম্বর বলছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। 11 নম্বর বলছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, অর্থাৎ দলিল পর্চা ইত্যাদি। এবার দেখুন আধার, এপিক বা রেশন কার্ড চলবে না কেন। এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়া আধার, ভোটার আইডি এবং রেশন কার্ডকে নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয় মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি ও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ এক্ষেত্রে আপনার ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না। সকলকে নথি জমা দিতে হবে না, সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করে হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারে। কি প্রক্রিয়া এসআইআর বা এই সমীক্ষা? প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন, বিএলও, তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের। বুথগুলিতে কি নথি জমা পড়লো তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক এই কাজ করে থাকেন। তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে, তারপরে তা যাচ্ছে রাজ্য মুখ্য নির্বাচন যে আধিকারিক আছে, নির্বাচনী আধিকারিক তার দপ্তরে। কি কি উঠছে প্রশ্ন না, বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী হিসাবে। তার মধ্যে অন্যতম হলো সময়। প্রথমত, কেন 1 মাসের সময়সীমা এত বড় কর্মযজ্ঞ করতে হলো কমিশনকে? যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন? কেন ভোটের 3 মাস আগে এসআইআর করতে হলো? ভুয়ো ভোটার যদি থেকেই থাকে তাহলে কি 2024 সালে লোকসভা নির্বাচনে সেই ভোটের জোরেই বিজেপি জোট বিহারে জিতেছিল? কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হচ্ছে যে সাংবিধানিক নিয়ম মেনে এসআইআর হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছে যে তালিকা থেকে বাদ পড়া 56 লক্ষ ভোটারের মধ্যে 21.5 লক্ষ মৃত, 31 লক্ষ অন্যত্র চলে গেছেন, 1.5 লক্ষ এমন নামের সন্ধান পাওয়া গিয়েছে মানে যাদের একটিরও বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসাবে নাম রয়েছে। অর্থাৎ 56 লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হয়েছে আসলে বিষয়টি তা না। কমিশন আরও বলত, যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময় হবে। অতীতেও তা হয়েছিল। পাল্টা বিরোধীদের বক্তব্য, অতীতে নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় নিয়ে, ফলে মানুষ নথি গুছিয়ে নেওয়ার সময় পেয়েছিল। এবার তা আচমকা এবং দ্রুততার সঙ্গে করা হয়েছে। বিরোধীদের দাবি, এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকা ফেলে দেওয়া হয়েছে। বিতর্ক অনেক। কমিশন যে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, বাড়ি জমির দলিল বা বনাঞ্চলে অধিকারী শংসাপত্রে জন্ম তারিখে উল্লেখ থাকে না। তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা? বিহারে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যকর নেই, তাহলে তা কিভাবে নথি হিসাবে নির্ধারিত হলো? আরজেডি নেতা তেজস্বী যাদবের কথায় এ দাবার গুটি নিয়ে ক্রিকেট খেলতে বলছে নির্বাচন কমিশন। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকেকার ভিডিও। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।